শোনা যাচ্ছে তো ঠিক মতো? হ্যাঁ, একটু আওয়াজ দিন। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কোনো ফ্ল্যাকচুয়েটিং হলে, লাইনে ডিস্টার্ব হলে আমাকে একটু বলেন আর কি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আমরা আজকে আপনাদের সাথে রিমোটোলজি শুরু করব আর কি। রিমোটোলজির ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু করব আর কি। তো রিমোটোলজির ইন্ট্রোডাকশনে আপনারা অলরেডি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যখন আপনাদের ওয়ার্ডের প্লেসমেন্ট ছিল তখন রিমোটোলজির কিছু ইন্ট্রোডাক্টরি ক্লাস আমি আপনাদেরকে নিয়েছি ওয়ার্ডে। আজকে লেকচার ওরিয়েন্টেড কিছু ক্লাস হবে। রিমোটোলজির শুরুতে প্রথমে যেটা জিনিস আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ জয়েন্ট পেইন। এটা একটা ভাইটাল যে কিভাবে একটা পেশেন্টকে আমরা জয়েন্ট পেইন নিয়ে অ্যাপ্রোচ করব আর কি। তো প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে কোনো একটা জয়েন্টে যখন পেইন হয় তখন তাকে বলা হয় হচ্ছে আর্থ্রালজিয়া। আর যদি সেই জয়েন্টে কোনো ইনফ্লামেশন হয়, আপনারা জানেন যে ইনফ্লামেশনের কিছু সাইন সিমটম আছে। হ্যাঁ, সেই সাইন সিমটম গুলোর ভিতরে উল্লেখযোগ্য সাইন সিমটম হচ্ছে পেইন, দলদ, টিউমার, রডো, রেডনেস হবে, লাল হয়ে যাবে, ফুলে যাবে জায়গাটা। দিস আর দ্য সাইন্স অফ ইনফ্লামেশন। তো যখন সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে তখন আমরা বলি হচ্ছে আর্থ্রাইটিস। আর নরমালি কোনো একটা জয়েন্টে পেইন হলে তাকে আমরা বলা হয় হচ্ছে আর্থ্রালজিয়া। তো এই দুইটা শব্দ আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে, আর্থ্রালজিয়া এবং আর্থ্রাইটিস। ঠিক আছে? তো ধরেন কেউ একজন আপনার কাছে একটা জয়েন্ট পেইনের কমপ্লেইন করলো, নি জয়েন্ট পেইনের একটা কমপ্লেইন করলো যে জয়েন্ট পেইন হচ্ছে। এখন এই জয়েন্ট পেইনটাকে আপনারা কিভাবে ইভ্যালুয়েশন করবেন? ঠিক আছে, এই ইভ্যালুয়েশন করতে গেলে আমরা যখন একটা জয়েন্ট পেইনের ইভ্যালুয়েশন করি তখন আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে যে এটা ট্রুলি জয়েন্ট পেইন নাকি এটা একটা পেরিআর্টিকুলার স্ট্রাকচারের পেইন। ঠিক আছে, কারণ কিছু কিছু জায়গায় পেরিআর্টিকুলার স্ট্রাকচারের পেইন হইলেও এটা জয়েন্টে পেইন হবে, এবং জয়েন্ট পেইন হইলেও এটা ওই জয়েন্টের মধ্যে পেইনটা ফিল হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আছে যে রেফার্ড পেইন, যেমন আপনারা জানেন যে আমাদের যদি কোলেসিস্টাইটিস হয় বা কোলেসিস্টাইটিস হলে আমাদের সেই পেইনটা শোল্ডার জয়েন্টে রেফার্ড হয়ে যায়। ঠিক আছে, আমাদের এমআই পেইনটা রেফার্ড হয়ে হচ্ছে লেফট আপার আর্মের দিকে রেডিয়েশন হয়, ইনার স্পেক্টে রেডিয়েশন হয়। হ্যাঁ, আম্বিলিকাসের অ্যাপেন্ডিসাইটিসের পেইনটা আমরা অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস ফিল করি। এই যে রেফার্ড পেইন, অর্থাৎ একটা জয়েন্ট পেইন যখন আমরা ইভ্যালুয়েশন করতে যাব তখন আমরা তিনটা জিনিস নিয়ে মাথা ঘামাই সবসময়, যে এটা ট্রুলি ওই জয়েন্টের কোনো প্রবলেম নাকি এখানে কোনো আর্থ্রাইটিস কোনো কিছু আছে কিনা, কোনো পেরিআর্টিকুলার স্ট্রাকচারের কোনো প্রবলেম কিনা, ঠিক আছে, কোনো রেফার্ড পেইন কোনো কিছু আছে কিনা। ঠিক আছে, তো যখনই জয়েন্ট পেইন নিয়ে আমরা আলোচনা করব তখনই এই তিনটা জিনিস আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে যে ট্রুলি ওই জয়েন্টের কোনো ইন্ট্রিনজিক প্রবলেম হচ্ছে কিনা সেটার জন্য পেইন। সেকেন্ড হচ্ছে পেরিআর্টিকুলার অনেকগুলো স্ট্রাকচার আছে, সেই আর্টিকুলার পেরিআর্টিকুলার স্ট্রাকচার গুলোর জন্য কোনো পেইন হচ্ছে কিনা। আর থার্ডলি হচ্ছে এই জায়গায় কোনো রেফার্ড পেইন হচ্ছে কিনা। সাপোজ একটা নি জয়েন্টে যখন পেইন হয়, নি জয়েন্টের কিন্তু অনেকগুলো পেরিআর্টিকুলার স্ট্রাকচার আছে। যেমন মিডিয়াল লংজিটিউডিনাল লিগামেন্ট আছে, ক্রুশেট লিগামেন্ট আছে এখানে, তারপরে হচ্ছে যে আপনার আরো বেশ কিছু পেরিআর্টিকুলার বার্সা আছে এখানে। ঠিক আছে, তো এই যে আর্টিকুলার যে স্ট্রাকচার গুলো আছে, এই আর্টিকুলার স্ট্রাকচার গুলার পেরিআর্টিকুলার স্ট্রাকচার গুলোর জন্য কিন্তু পেইন হইতে পারে। যেমন প্রিপ্যাটেলার বার্সা, এই প্রিপ্যাটেলার বার্সা, এই বার্সাতে যদি আপনার কোনো ইনফ্লামেশন হয় তাহলে প্রিপ্যাটেলার বার্সাইটিস হয়, যেটাকে আপনারা জানেন অ্যানাটমিতে পড়ছেন, একটা হাউসমেটস নি বলে। এই এই প্রিপ্যাটেলার বার্সাইটিস হইলেও কিন্তু আপনার নি জয়েন্টে পেইন ফিল হবে। ঠিক আছে, আবার হিপ জয়েন্টে কোনো প্যাথোলজি হইলে সেই হিপ জয়েন্টের পেইনটাও কিন্তু আপনার নি জয়েন্টে রেডিয়েশন হইতে পারে। ঠিক আছে, সো আবার হিপ জয়েন্ট, নি জয়েন্টের ইন্ট্রিনজিক কোনো প্রবলেম হইলে, যেমন নি জয়েন্টের যদি কোনো আর্থ্রাইটিস হয়, ইট মে বি অস্টিওআর্থ্রাইটিস, ইট মে বি রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে কোনো ধরনের আর্থ্রাইটিস হইলেও আপনার এই পেইন ফিল হবে ওখানে। তাহলে যখনই একটা জয়েন্ট পেইন নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে পেশেন্টটা, তখনই আপনাকে তিনটা ডাইমেনশনে চিন্তা করতে হবে, whether it is the intrinsic problem of the joint,
এটা কি পেরিআর্টিকুলার স্ট্রাকচারের কোনো প্রবলেম, অথবা এটা কি কোনো রেফার্ড পেইন কিনা। তাহলে এখন নেক্সট আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে আমি এই তিনটা জিনিসের মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, যে এটা ইন্ট্রিনজিক জয়েন্ট পেইন নাকি এটা পেরিআর্টিকুলার স্ট্রাকচারের পেইন নাকি এটা রেফার্ড পেইন। একটা কথা মনে রাখেন যে যখন রেফার্ড পেইন হবে, ধরেন হিপ জয়েন্টে কোনো প্রবলেম হচ্ছে, সেই হিপ জয়েন্টের পেইনটা রেফার্ড হয়ে আপনার নি জয়েন্টে আসলো। তো এই ক্ষেত্রে আপনি যদি নি জয়েন্টের মুভমেন্ট করেন, নি জয়েন্টের যে কয়েকটা ডিরেকশনে আমরা ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, যে কয়েকটা ডিরেকশনে আমরা নি জয়েন্টের মুভমেন্ট করব, কোন ডিরেকশনেই নি জয়েন্টের মুভমেন্ট করলে কিন্তু পেশেন্ট নি জয়েন্টে কোনো পেইন ফিল করবে না। পেশেন্টের মূল পেইন কিন্তু হিপ জয়েন্টে, সেই হিপ পেইন কিন্তু নি পেইনে, নি জয়েন্টে কিন্তু রেডিয়েশন হয়ে আসতে পারে আর কি। সেক্ষেত্রে ওই নি জয়েন্টের মুভমেন্টে কোনো প্রকার কোনো পেইন পেশেন্ট ফিল করবে না। এটা একটা আইডেন্টিফিকেশন পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা পেরিআর্টিকুলার স্ট্রাকচার গুলাকে, পেরিআর্টিকুলার স্ট্রাকচারের পেইন যেগুলো আছে সেগুলোর জন্য আমরা কিভাবে এই পেরিআর্টিকুলার স্ট্রাকচার গুলাকে আলাদা করব। পেরিআর্টিকুলার স্ট্রাকচার গুলাকে আলাদা করার জন্য একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে যেই পেরিআর্টিকুলার স্ট্রাকচারটার পেইন, সেই ডিরেকশন বরাবর যদি আপনি মুভমেন্ট করেন তাহলে পেশেন্ট পেইন ফিল করবে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে প্রিপেটেলার বার্সাইটিস। প্রিপেটেলার বার্সাইটিস হলে কি হবে, যে প্যাটেলার সামনে যে বার্সাটা আছে সেই বার্সাটার উপর যদি আপনি চাপ প্রয়োগ করেন তাহলে পেশেন্ট পেইন ফিল করবেন। অর্থাৎ আপনি যদি নীল ডাউন হয়ে যদি ঘর মোছেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে ওই বার্সাটার উপরে চাপ পড়তেছে, আপনি পেইন ফিল করতেছেন। কিন্তু অন্য কোনো ডিরেকশনে আপনি যখন নি জয়েন্টটাকে মুভমেন্ট করবেন তখন কিন্তু কোনো পেইন ফিল হবে না। তাহলে পেরিআর্টিকুলার স্ট্রাকচার গুলা, যে সাইডে পেরিআর্টিকুলার স্ট্রাকচার গুলা থাকবে এবং সেই সাইডে প্যাথোলজি হইলে ওই সাইডেই শুধুমাত্র পেশেন্ট পেইন ফিল করবে, ঠিক আছে। যেমন ধরেন একটা ইনফিরিয়র মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, হ্যাঁ, যেটা আপনার নি জয়েন্টে থাকে মিডিয়াল সাইডে একটা, এখানে যদি পেইন ফিল হয় তাহলে আপনি যদি এটাকে অ্যাবডাকশন করেন তাহলে দেখবেন যে পেশেন্ট ওই মিডিয়াল সাইডে পেশেন্ট পেইন ফিল করতেছে স্ট্রেস ক্রিয়েট করলে। আর যখন ইন্ট্রিনজিক কোনো জয়েন্টের প্যাথোলজি হবে, আইদার অস্টিও আর্থ্রাইটিস হইলো অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের যদি কোনো কিছু হয় তাহলে আমরা এই জয়েন্টটার যেই ডিরেকশনে মুভমেন্ট করা যায় প্রত্যেকটা ডিরেকশনে মুভমেন্ট করলে পেশেন্ট পেইন ফিল করবে। তাহলে বুঝতে পারছেন যে তিনটা জিনিসকে আমার আলাদা করতে হবে, আইদার ইট ইজ ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজির জন্য পেইন, অথবা এটা পেরিআর্টিকুলার স্ট্রাকচারের জন্য পেইন, অথবা এটা রেফার্ড পেইন। যদি রেফার্ড পেইন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওই জয়েন্টের মুভমেন্টে কোথাও কোনো প্রকার কোনো অ্যাবনরমালিটি খুঁজে পাবো না। যদি পেরিআর্টিকুলার স্ট্রাকচারের কারণে কোনো পেইন হয় তাহলে আমরা যেই সাইডের পেরিআর্টিকুলার স্ট্রাকচার ইনভলভ শুধু সেই সাইডে অথবা তার অপোজিট ডিরেকশনে যদি আমরা মুভমেন্ট করতে যাই তাহলে পেশেন্ট ওই একটা নির্দিষ্ট জায়গায় পেইন ফিল করবে, এবং এই পেইনটা কিন্তু হোল অফ দা জয়েন্ট বরাবর কিন্তু এই পেইনটা হবে না। কিন্তু যখন আপনি অস্টিওআর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি কোনো আর্থ্রাইটিস নিয়ে ডিল করবেন, যখন আপনি এই ক্ষেত্রে মুভমেন্ট করবেন, তখন এই নি জয়েন্টটার যে কয়েকটা ডিরেকশন আছে, যেই ডিরেকশনেই পেশেন্টকে মুভ করবেন সেই ডিরেকশনেই পেশেন্ট পেইন ফিল করবেন, ঠিক আছে। এই দিস ইজ দ্য বেসিক থিং, যে আমরা প্রথমে একটা জয়েন্ট পেইনের, এটা ইন্ট্রিনজিক জয়েন্ট পেইন না পেরিআর্টিকুলার স্ট্রাকচারের পেইন নাকি রেফার্ড পেইন, এই তিনটা জিনিস আমরা প্রথমে আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পরে নেক্সট আমাদের কাজ হচ্ছে যে এক একটা জয়েন্টের পেরিআর্টিকুলার স্ট্রাকচারে কিন্তু এক একটা জিনিস থাকে, ঠিক আছে। হিপ জয়েন্টের পেরিআর্টিকুলার স্ট্রাকচার একরকম, নি জয়েন্টের পেরিআর্টিকুলার স্ট্রাকচার একরকম, ঠিক আছে। এক একটা পেরিআর্টিকুলার স্ট্রাকচারে এক এক রকম পেইন সৃষ্টি হয়। তো আমরা যখন পেরিআর্টিকুলার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব তখন আমরা ওই বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত ধারণা দিব আর কি, ঠিক আছে। যেমন ধরেন যে আপনার যদি আমি এলবো জয়েন্টের কথা বলি, তো এলবো জয়েন্টের কিছু পেরিআর্টিকুলার স্ট্রাকচার আছে, যেমন এখানে টেনিস এলবো হয়,
টেনিস এলবো, এটা ল্যাটারাল এপিকন্ডাইলে মানে টেন্ডার ওভার দ্য ল্যাটারাল এপিকন্ডাইলে চাপ দিলে টেন্ডার হয়, এটা কি টেন্ডার ইয়ে বলে আর কি, কি বলে টেনিস এলবো বলে। আবার এই সাইডে যদি মিডিয়াল এপিকন্ডাইলের উপরে যদি পেইন ফিল হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে গলফার্স এলবো, মানে গলফ যারা খেলে তাদের এই পেইনটা হয়, ঠিক আছে। দিস আর দ্য এক্সাম্পল অফ পেরিআর্টিকুলার পেইন, ঠিক আছে। ঠিক যেমন হিপ জয়েন্টের ক্ষেত্রে আমাদের কয়েকটা পেরিআর্টিকুলার পেইন হতে পারে, যেমন ট্রকেন্টেরিক বার্সাইটিস, ট্রকেন্টারের উপরে গ্রেটার ট্রকেন্টারের উপরে যে একটা বার্সা থাকে, সেই বার্সাটাতে যদি কোনো ইনফ্লামেশন হয় তখন ওই গ্রেটার ট্রকেন্টারের উপর যদি আপনি চাপ দেন তখন এটাকে ট্রকেন্টেরিক বার্সাইটিস বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে অ্যাডাক্টর টেন্ডিনাইটিস হয়, অ্যাডাক্টর টেন্ডনটা যেখানে লাগানো থাকে সেই জায়গাটাতে যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে সেখানে অ্যাডাক্টর টেন্ডিনাইটিস হয়। দিস আর দ্য এক্সাম্পল অফ পেরিআর্টিকুলার স্ট্রাকচারাল পেইন আর কি। তো এইরকম হিপ জয়েন্টের পেরিআর্টিকুলার স্ট্রাকচার আছে, নি জয়েন্টের পেরিআর্টিকুলার স্ট্রাকচার আছে, তারপরে আপনার এলবো জয়েন্টের পেরিআর্টিকুলার স্ট্রাকচার আছে। তো সবগুলো জয়েন্টের পেরিআর্টিকুলার স্ট্রাকচার গুলো সম্পর্কে আমাদের একটু একটু করে ধারণা থাকতে হবে, না হলে আমরা আসলে এই জিনিসটাকে আলাদা করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, যে whether it is ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজির কারণে পেইন, নাকি এটা পেরিআর্টিকুলার স্ট্রাকচারের কারণে পেইন, নাকি এটা রেফার্ড পেইন। সবসময় মনে রাখবেন যে যখন রেফার্ড পেইন হবে তখন ওই ইন্ট্রিনজিক জয়েন্টে আমরা কোনো প্রকার কোনো প্যাথোলজি খুঁজে পাবো না। আর যখন পেরিআর্টিকুলার স্ট্রাকচারে পেইন হবে তখন পেইনটা হবে একটা নির্দিষ্ট সাইডে, যেই সাইডে পেরিআর্টিকুলার স্ট্রাকচারটা ইনভলভমেন্ট হয়েছে সেই সাইডে পেইন ফিল হবে, অথবা তার অপোজিট ডিরেকশনে আপনি যদি মুভমেন্ট করেন তাহলে পেশেন্ট পেইন ফিল করবে, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল দিলাম, এলবো জয়েন্টের দুইটা পেরিআর্টিকুলার স্ট্রাকচারের পেইন হচ্ছে, একটা টেনিস এলবো আর একটা হচ্ছে গলফার্স এলবো। এই দুইটা, একটা ল্যাটারাল এপিকন্ডাইলের উপরে চাপ দিলে যদি পেশেন্ট পেইন ফিল করে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে টেনিস এলবো, আর একটা মিডিয়াল এপিকন্ডাইলের উপর দিয়ে যদি পেশেন্ট প্রেস করলে যদি পেশেন্ট পেইন ফিল করে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে গলফার্স এলবো, ঠিক আছে। এই গেল হচ্ছে পেরিআর্টিকুলার স্ট্রাকচার এবং রেফার্ড পেইন সম্পর্কে আলোচনা গেল। এখন আসেন হচ্ছে ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজি। ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজিতে আমরা প্রথমেই বললাম যে ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে জয়েন্টটা যেই যেই ডিরেকশনে আপনারা মুভমেন্ট করবেন সেই সেই ডিরেকশনে পেশেন্ট পেইন ফিল করবে, ঠিক আছে। তো যখন আপনি এই তিনটা জিনিসকে আলাদা করে ফেললেন, আলাদা করে ফেলার পরে আপনি যখন ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজিতে ঢুকে গেলেন তখন আপনার মাথায় দুইটা জিনিস কাজ করবে, এটা কি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস নাকি এটা নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এই দুইটার মধ্যে আপনাকে একটা ডিফারেন্সিয়েশন করা লাগবে আর কি, ঠিক আছে। তো আমরা শুরুতেই বললাম যে ইনফ্লামেশনের কিছু সাইন সিমটম আছে, হ্যাঁ, যেমন পেইন, টেম্পারেচার, রেডনেস, সোয়েলিং এবং ফাংশনলেস। এই চারটা বা পাঁচটা হচ্ছে আপনার ইনফ্লামেটরি বা ইনফ্লামেশনের একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। তো কোনো একটা জয়েন্টের যদি এরকম জয়েন্ট পেইন থাকে এবং তার সাথে যদি এই পেইন, টেম্পারেচার, রেডনেস, সোয়েলিং, ফাংশনলেস এই কয়েকটা জিনিস থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। আর যদি এই ইনফ্লামেশনের ফিচার গুলো না থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এই নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের একটা গুড এক্সাম্পল হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে। তো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি তো বললেন যে আর্থ্রাইটিস মানেই হচ্ছে ইনফ্লামেশন, আবার অস্টিও আর্থ্রাইটিস বলতেছেন, আবার বলতেছেন যে এটা একটা নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ঠিক আছে। তো ব্যাপারটা কেমন একটা সাংঘর্ষিক কথাবার্তা হয়ে গেল। আসলে অস্টিও আর্থ্রাইটিসে ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই ইনফ্লামেশন হয় না, 90% কেসে অস্টিও আর্থ্রাইটিসে কোনো ইনফ্লামেশন হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে মাইল্ড ইনফ্লামেশন হইতে পারে, মাইল্ড টু মডারেট ইনফ্লামেশন হইতে পারে। সো এই জন্য এটা কিন্তু একটা, আমি বলতে পারেন যে এটা একটা মিসনোমার অস্টিও আর্থ্রাইটিসটা, ঠিক আছে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একটা হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, কারণ এখানে আপনার ইনফ্লামেশনের সাইন সিমটম গুলা থাকে। তো অস্টিও আর্থ্রাইটিসে ইউজুয়ালি ইনফ্লামেশনের সাইন সিমটম গুলা থাকে না, 90% কেসে থাকে না, মাইনর কিছু কেসে আপনার ইনফ্লামেশনের সাইন সিমটম থাকতে পারে, তবে সেগুলোও আবার খুব অল্প পরিমাণে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসএলই বলেন বা আদার সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলা বলেন, এগুলাতে যেরকম খুব ফ্লোরিড আর্থ্রাইটিসের প্রেজেন্টেশন থাকে, ইনফ্লামেশনের প্রেজেন্টেশন গুলা থাকে, পেইন, টেম্পারেচার, রেডনেস, সোয়েলিং, সেটা অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওই রকম থাকে না। অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটু পেইন থাকে, কারো কারো ক্ষেত্রে একটু সোয়েলিং হইতে পারে বা ইফিউশন হইতে পারে, ঠিক আছে। তো ইন্ট্রিনজিক জয়েন্ট পেইনে যখন আমরা আসবো
তখন আমাদের মূল চিন্তা হবে যে এটা আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস নিয়ে ডিল করতেছি নাকি নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস নিয়ে ডিল করতেছি। তাহলে এখন আসেন যে আমরা এখন ইনফ্লামেটরি এবং নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসকে আমরা কিভাবে পার্থক্য করব। ঠিক আছে, তো কয়েকটা হিস্ট্রি আমরা পেশেন্টের কাছ থেকে নিব, যে হিস্ট্রিগুলো আমাদেরকে হেল্প করবে এই ইনফ্লামেটরি এবং নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্লাসিফিকেশন করতে আমাদেরকে হেল্প করবে। কি কি হিস্ট্রি এখানে গুরুত্বপূর্ণ? ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটা পেশেন্ট যে কমপ্লেনটা করে যে পেশেন্ট যখন রেস্টে থাকে, আইদার রাতে ঘুমানোর সময় অথবা কোনো কারণে যদি দিনে কোনো রেস্ট নেয়, রেস্টের ক্ষেত্রে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেইন গুলা ইউজুয়ালি বাড়ে। রেস্টে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেইন গুলা বাড়ে। আর নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেটার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিলাম অস্টিও আর্থ্রাইটিস, এই নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস গুলা যত মুভমেন্ট করবেন বা ওয়ার্কিং করবেন তত এই পেইন গুলা ইনক্রিজ করবে। তাহলে একটা পয়েন্ট গেল হচ্ছে যে রেস্টে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেইন গুলা বাড়ে, আর ওয়ার্কিং এ অর্থাৎ কাজকর্ম করলে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেইন গুলা কম মনে হয়। কিন্তু অস্টিও আর্থ্রাইটিস বা নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস গুলা রেস্ট নিলে আরামে থাকে পেশেন্ট, আর মুভমেন্ট করলে বা কাজকর্ম করলে পেশেন্টের ব্যথা বেশি ফিল হয়। ঠিক আছে, এরপরে আসেন এখানে আরেকটা শব্দ আমরা ইউজ করি, সেটা হচ্ছে মর্নিং স্টিফনেস, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের হাত পা গুলো স্টিফ হয়ে যায়। স্টিফ মানে শক্ত বা জমাট বেঁধে যায় আর কি। এই স্টিফনেসটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই স্টিফনেসটা পারসিস্ট করে হচ্ছে মোর দেন 1 আওয়ারের মতো, 1 ঘন্টার বেশি সময় ধরে এই এরকম স্টিফনেসটা থাকে। আমরা যদি পেশেন্টকে বলি যে আপনি কি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেশেন্টকে, তখন তারা বলে কি যে না স্যার, আমি তো ইনফ্লামেটরি আমার সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারি না, যত একটু সময় যায় 1-2 ঘন্টা যায় তখন আমার শরীরটা আস্তে 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 করে ফ্রি হয়ে যায়, তখন আমি এই ইনফ্লামেটরি আর্থ্রাইটিসটার ক্ষেত্রে তখন আমি ভালো ফিল করি। কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু মর্নিং স্টিফনেসটা থাকে, কিন্তু সেই মর্নিং স্টিফনেসটা কিন্তু অল্প সময়ের জন্য থাকে, এটা লেস দেন 30 মিনিট, অর্থাৎ উঠার কিছুক্ষণ পরে 10-15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট বা সর্বোচ্চ 30 মিনিট। আমাদের বলা হয় যে লেস দেন 30 মিনিট হচ্ছে আপনার নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই মর্নিং স্টিফনেসটা থাকে। তাহলে এই কথাটা পেশেন্টকে খুব ভালো করে জিজ্ঞেস করতে হবে যে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার শরীরটা কি সহজে ফ্রি থাকে নাকি আপনার শরীরটা ফ্রি হতে অনেক সময় লাগে। ঠিক আছে, যদি পেশেন্ট বলে যে না আমি সেই ফজরের সময় ঘুম থেকে উঠি, তারপরে আমার প্রায় 1 থেকে 2 ঘন্টা 7টা-8টার দিকে এসে মনে হয় যে শরীর একটু ফ্রি হয়, তারপরে কাজকর্ম করলে আমি আরাম বোধ করি। দিস আর দ্য ফিচার্স অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। আর নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে এইরকম কোনো মর্নিং স্টিফনেস থাকে না। ঠিক আছে, এখানে মর্নিং স্টিফনেস থাকে কিন্তু খুব মাইল্ড, অর্থাৎ পেশেন্ট 15-20 মিনিট পরেই দেখবেন যে স্বাভাবিক কাজকর্মে ফেরত আসতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার। সেকেন্ড হচ্ছে যে যেহেতু ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের সাথে আমার ইনফ্লামেশনের কারণে একটু টেম্পারেচার বেশি থাকে, অর্থাৎ যখন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস সে পেশেন্টরা পেইনের কমপ্লেন করবে তখন তারা বলে যে আমার কিন্তু একটু জ্বর ভাব লাগে বা একটু জ্বরও কিন্তু থাকে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টরা দেখবেন যে দীর্ঘমেয়াদী একটা জ্বরের কথা বলে, যে যখনই ব্যথা বাড়ে স্যার তখনই আমার একটু একটু করে জ্বর আসে। কিন্তু অস্টিও আর্থ্রাইটিস বা নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু এইরকম জ্বর থাকে না, কারণ আমরা জানি যে ইনফ্লামেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে পেইন এবং টেম্পারেচারটা বেশি হবে আর কি। ঠিক আছে, নেক্সট আর একটা প্রশ্ন পেশেন্টকে করতে হয় যে সেটা হচ্ছে যে আপনার ব্যথাগুলা দিনে বেশি না রাত্রে বেশি। এর আগে আমি যেটা বললাম যে দিনের বেলা যেহেতু আমরা কাজকর্ম করলে অস্টিও আর্থ্রাইটিস বা নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেইন গুলা বাড়তে থাকে এবং ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেইন গুলা ইউজুয়ালি কমতে থাকে। তাহলে দিস আর দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এন্ড নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। তাহলে একটা পেশেন্ট আসলে আপনার কাছে যদি ধরেন নি জয়েন্ট বা এলবো জয়েন্ট বা হিপ জয়েন্ট যে কোনো একটা জয়েন্টের পেইন নিয়ে আসলো, তখন আপনাকে 3টা ডাইরেকশনে চিন্তা করতে হবে। নাম্বার 1, এটা কি
জয়েন্টের ইন্ট্রিনজিক প্যাথোলজির কোনো কারণে পেইন, নাকি পেরিআর্টিকুলার স্ট্রাকচারের কারণে পেইন, নাকি হচ্ছে এটা রেফার্ড পেইন। আমরা বললাম যে যখন রেফার্ড পেইন হবে তখন ওই জয়েন্টের কোনো প্রকার জয়েন্টের মুভমেন্ট করলে কোনো প্রকার কোনো পেইন ফিল হবে না। আর যখন পেরিআর্টিকুলার স্ট্রাকচারের কোনো প্রবলেম হবে তখন হচ্ছে যেই সাইডের পেরিআর্টিকুলার স্ট্রাকচারের প্রবলেম সেই সাইডে মুভমেন্ট করলে বা তার অপোজিট ডিরেকশনে মুভমেন্ট করলে পেশেন্ট পেইন ফিল করবে। আর ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজির কারণে যদি কোনো পেইন হয় তাহলে সেই পেইনটা আপনার যেদিকেই আপনি জয়েন্টটার মুভমেন্ট করেন না কেন, ইন অল ডিরেকশন পেশেন্ট উইল ফিল পেইন। এই তিনটা দিয়ে আমরা এই পয়েন্টগুলো দিয়ে আমরা এই তিনটা জিনিসকে আলাদা করে ফেললাম। এরপরে আমাদের নেক্সট স্টেপ থাকে যে যখন ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজি হচ্ছে, ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজিতে যে পেইনটা হচ্ছে, আর্থ্রাইটিসটা হচ্ছে, এটা কি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস নাকি নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। আমরা কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ইনফ্লামেটরি এবং নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এই দুইটাকে আমরা আলাদা করলাম। সেই বৈশিষ্ট্যগুলা কি কি? যেমন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেইনগুলা রেস্ট নিলে বাড়ে, নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস গুলা কাজকর্ম করলে বাড়ে। ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেইন গুলা রাতের বেলা বেশি হয়, নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেইন গুলা দিনের বেলা বেশি হয়। ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের সাথে একটু ফিভারিশ ফিলিং থাকে বা একটু টেম্পারেচার বেশি থাকে, নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের সাথে কোনো ফিভারিশ বা টেম্পারেচার বেশি থাকে না। ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে একটা সিগনিফিকেন্ট মর্নিং স্টিফনেস থাকে যেটা মোর দ্যান 1 আওয়ার পারসিস্ট করে, কিন্তু নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে এই কি বলে মর্নিং স্টিফনেসটা এত দীর্ঘ সময়ে পারসিস্ট করে না। এখানেও মর্নিং স্টিফনেস থাকে বাট নট সিগনিফিকেন্ট, লেস দ্যান 30 মিনিটস একটা মর্নিং স্টিফনেস থাকে আর কি। এখন আমাদের এই দুইটা জিনিস আলাদা হয়ে গেল, একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আর একটা নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। তাহলে নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের একটা বড় এক্সাম্পলের মধ্যে গেল হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, আর ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের মধ্যে এখন আমরা এবার ঢুকবো। এই ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের মধ্যে ঢোকার আগে আমরা কয়েকটা টার্ম সম্পর্কে একটু আলোচনা করব। সেটা হচ্ছে মোনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস এবং পলি আর্থ্রাইটিস। মোনো আর্থ্রাইটিস মানে হচ্ছে একটা জয়েন্ট ইনভলভমেন্ট, অলিগো আর্থ্রাইটিস মানে হচ্ছে 2 থেকে 4টা জয়েন্ট ইনভলভমেন্ট, আর পলি আর্থ্রাইটিস মানে হচ্ছে যে মোর দেন 4, মানে 5 অথবা তার থেকে বেশি যদি জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে তখন আমরা তাকে বলা হয় হচ্ছে পলি আর্থ্রাইটিস। তো এইরকম যখন আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ভিতর ঢুকলাম, এরপরে আমাদেরকে ক্লাসিফিকেশন করতে হয় যে আইদার এটা কি মোনো আর্থ্রাইটিস নাকি এটা অলিগো আর্থ্রাইটিস নাকি এটা পলি আর্থ্রাইটিস। এই প্রত্যেকটা পয়েন্টকে আমাদের একটু আলাদা আলাদা করে চিন্তা করতে হয়। যদি মোনো আর্থ্রাইটিস হয় তাহলে এটার কজোলজি একরকম, যদি অলিগো আর্থ্রাইটিস হয় তাহলে এটার কজোলজি একরকম, আবার যদি পলি আর্থ্রাইটিস হয় তাহলে আবার এটার কজোলজি একরকম। ঠিক আছে? তো এইখানে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে কিছু কিছু আর্থ্রাইটিস আছে যেগুলা ইনিশিয়ালি একটা জয়েন্ট দিয়ে শুরু হয়, তারপরে সাবসিকুয়েন্টলি অলিগো আর্থ্রাইটিস হয়, তারপরে সাবসিকুয়েন্টলি পলি আর্থ্রাইটিস হয়। আবার কিছু কিছু জয়েন্ট পেইন আছে, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আছে যেগুলা শুরুই হয় হচ্ছে পলি আর্থ্রাইটিস দিয়ে। তাহলে কোনগুলো মোনো আর্থ্রাইটিস প্রিডোমিনেন্ট, কোনগুলো অলিগো আর্থ্রাইটিস প্রিডোমিনেন্ট, আর কোনগুলো পলি আর্থ্রাইটিস প্রিডোমিনেন্ট, সেগুলার একটা আমরা এক্সাম্পল দিলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন মোনো আর্থ্রাইটিস। মোনো আর্থ্রাইটিসের একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে যেমন ধরেন গাউট। গাউট গাউট আমাদের কি হয় যে আমাদের পায়ের যে ফার্স্ট এমটিপি জয়েন্ট, মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইউজুয়ালি সাধারণত অ্যাকিউট অ্যাটাকটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে হয়। মোনো আর্থ্রাইটিস বলে একটা জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে। ঠিক আছে? এটা একটা হচ্ছে গাউট, একটা হচ্ছে মোনো আর্থ্রাইটিসের একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। আরো এক্সাম্পল আছে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। এরপরে ধরেন আপনার নেক্সট হচ্ছে অলিগো আর্থ্রাইটিস। অলিগো আর্থ্রাইটিস আমরা বললাম যে 2 থেকে 4টা জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অলিগো আর্থ্রাইটিস। অলিগো আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস। ঠিক আছে? সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এটা আমরা পরে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের মধ্যে ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, আইবিডি রিলেটেড আর্থ্রাইটিস। ঠিক আছে? এই ধরনের এক্সাম্পল গুলা হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস গুলা ইউজুয়ালি সাধারণত অলিগো আর্থ্রাইটিস হয়, অর্থাৎ 2 থেকে 4টা করে জয়েন্ট ইনভলভমেন্ট হয়। আর পলি আর্থ্রাইটিস, এই পলি আর্থ্রাইটিস হচ্ছে
মোর দেন 5 জয়েন্ট ইনভলভমেন্ট হবে। এই পলিআর্থ্রাইটিস এর ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এসএলই। রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এসএলই এটা হচ্ছে পলিআর্থ্রাইটিস এর ক্লাসিক্যাল এক্সাম্পল। আর অলিগো আর্থ্রাইটিস এর ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, আর মোনো আর্থ্রাইটিস এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে যেমন আমি দিলাম গাউট। এখন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই যে অলিগো আর্থ্রাইটিস যেটা আমরা বলতেছি, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস যেটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস বা আইবিডি রিলেটেড ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেমন আলসারেটিভ ক্রনিক ডিজিজ রিলেটেড আর্থ্রাইটিস, এগুলো সাধারণত অলিগো আর্থ্রাইটিস। আর এসএলই এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি সাধারণত পলি আর্থ্রাইটিস। এরা কিন্তু মোনো আর্থ্রাইটিস দিয়ে শুরু করে অলিগো আর্থ্রাইটিস হতে পারে। ইটস এ জার্নি, ইটস এ জার্নি টু মোনো আর্থ্রাইটিস টু অলিগো আর্থ্রাইটিস টু পলি। কোন ক্ষেত্রে পলি আর্থ্রাইটিস নিয়ে মোনো আর্থ্রাইটিস নিয়েও প্রেজেন্ট করতে পারে, কোন ক্ষেত্রে অলিগো আর্থ্রাইটিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। সব সময় যে সবগুলো একদম ক্লাসিক্যাল জিনিসগুলো নিয়ে প্রেজেন্ট করবে এমন কিন্তু নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজুয়ালি ক্লাসিক্যাল জিনিস নিয়ে প্রেজেন্ট করে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটার এক্সাম্পল হচ্ছে পলিআর্থ্রাইটিস। সো সে মাল্টিপল জয়েন্ট 5 বা তার অধিক জয়েন্ট প্রেজেন্ট করবে, এটা তার ক্লাসিক্যাল ফিচার। কিন্তু সে যে মোনো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারবে না এটা কিন্তু কোথাও বলা নাই। সে যে অলিগো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করবে না সেটাও কিন্তু কোথাও বলা নাই। ঠিক আছে? অতএব এই পলিআর্থ্রাইটিস গুলা আপনার কাছে মোনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস নিয়েও প্রেজেন্ট করতে পারে, তবে দে ইউজুয়ালি বা প্রিডমিনেন্টলি প্রেজেন্ট উইথ পলিআর্থ্রাইটিস। এই শব্দটা আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক যেরকম অলিগো আর্থ্রাইটিস এর উদাহরণ দিলাম যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বা এসপিএ, এগুলা কিন্তু ইউজুয়ালি 2 থেকে 4টা জয়েন্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে, তবে এগুলা কিন্তু মোনো আর্থ্রাইটিস নিয়েও শুরু হইতে পারে, যে প্রথমে নি জয়েন্টে পেইন হচ্ছে, তারপরে আস্তে আস্তে হিপ পেইন হইলো, তারপরে এলবো, তারপরে এই জয়েন্ট শোল্ডার জয়েন্ট, এগুলাতে পেইন হচ্ছে। তো আস্তে আস্তে করে জয়েন্টের ইনভলভমেন্ট বাড়তে পারে আর কি। তো ইনিশিয়ালি এই অলিগো আর্থ্রাইটিস গুলা মে প্রেজেন্ট উইথ মোনো আর্থ্রাইটিস, তবে আবার পরবর্তীতে এটা পলি আর্থ্রাইটিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। তো প্রিডমিনেন্ট এক্সাম্পল গুলো আপনাকে মনে রাখতে হবে যে প্রিডমিনেন্টলি আরএ এবং এসএলই এটা একটা হচ্ছে পলি আর্থ্রাইটিস এর উদাহরণ, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলো হচ্ছে একটা অলিগো আর্থ্রাইটিস এর উদাহরণ, এবং গাউট একটা হচ্ছে মোনো আর্থ্রাইটিস এর একটা উদাহরণ। ঠিক আছে? তাহলে গেল হচ্ছে মোনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস এবং পলিআর্থ্রাইটিস। এই তিনটার আমি 3টা ছোট ছোট এক্সাম্পল দিলাম। দেয়ার আর লট অফ কজেস অফ মোনোআর্থ্রাইটিস, lot of causes of oligoarthritis and lot of causes of polyarthritis, but these are the typical classical arthritis that presented with monoarticular feature or oligoarticular feature or polyarticular feature. তো এই যে গেল, আমরা প্রথমে ছিলাম হচ্ছে যে ইনফ্লামেটরি বা নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, এই দুইটাকে আমরা আলাদা করলাম। আলাদা করার পরে আমরা ইনফ্লামেশনের মধ্যে ঢুকলাম। ইনফ্লামেশনের মধ্যে ঢোকার পরে আমাদের কাজ হলো যে এটা মোনোআর্টিকুলার নাকি অলিগো আর্টিকুলার নাকি এটা পলিআর্টিকুলার পেইন, এই 3টা আমরা যখন আলাদা করবো আর কি। এরপরে আমাদেরকে আরো কিছু ক্লিনিক্যাল হিস্ট্রি নিতে হয়। রিউমাটোলজি কিন্তু ইউজুয়ালি পুরোটাই অলমোস্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ঠিক আছে? পুরোটাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এখানে কিন্তু ইনভেস্টিগেশনের রোল খুব কম থাকে। আমরা ক্লিনিক্যালি যে ডায়াগনোসিসে পৌঁছাই সেটাই কিন্তু আমরা পরবর্তীতে সেই অনুযায়ী ভিত্তি করে আমরা কিন্তু ফাইনাল ডায়াগনোসিসটা কনফার্ম করি আর কি। তো এই মোনোআর্থ্রাইটিস, অলিগোআর্থ্রাইটিস, পলিআর্থ্রাইটিস এই 3টা আমরা ভাগ করলাম। এরপরে আমরা আরেকটা ভাগ করি যে এটা এই আর্থ্রাইটিসটা প্রিডমিনেন্টলি আপার লিম্ব ইনভলভমেন্ট করতেছে নাকি প্রিডমিনেন্টলি লোয়ার লিম্ব ইনভলভমেন্ট করতেছে। ঠিক আছে? তাহলে একটা গ্রুপ গেল যে প্রিডমিনেন্টলি আপার লিম্ব অথবা প্রিডমিনেন্টলি লোয়ার লিম্ব। এইটার কি এক্সাম্পল? প্রিডমিনেন্টলি আপার লিম্ব ইনভলভমেন্ট করে ইউজুয়ালি সাধারণত আমাদের এই যে পলিআর্থ্রাইটিস যেগুলো আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এগুলো সাধারণত আপার লিম্ব দিয়ে বেশি ইনভলভমেন্ট করে। আর আমরা যে অলিগো আর্থ্রাইটিসের যে একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, যে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এইটা সাধারণত প্রিডমিনেন্টলি লোয়ার লিম্ব ইনভলভমেন্ট করে। হ্যাঁ, যে লোয়ার লিম্বের যে জয়েন্ট গুলো আছে, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, হিপ জয়েন্ট, এই জয়েন্ট গুলাতে সাধারণত বেশি ইনভলভমেন্ট করে। ঠিক আছে? এরপরে আমরা আরেকটা গ্রুপে ভাগ করি, সেই গ্রুপটা হচ্ছে যে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট অর সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট। অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট এবং সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট বলতে কি বোঝায়? ধরেন আপনার বাম হাতের রিস্ট জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, ডাইন হাতেরও রিস্ট জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, বাম হাতের এলবো জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, ডান হাতেরও এলবো জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, বাম শোল্ডার জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, ডাইন শোল্ডার জয়েন্টও ইনভলভমেন্ট হয়েছে।
এই যে দুই সাইডে, বডির দুই সাইডের যে জয়েন্ট গুলা ইনভলভমেন্ট হচ্ছে, এই দুই সাইডের জয়েন্ট গুলা ইনভলভমেন্ট হওয়াকে এটাকে বলা হয় হচ্ছে সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। আর একটা শব্দ আমরা এখানে ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিস মানে হচ্ছে যে ধরেন বাম হাতের আপনার এলবো জয়েন্ট ইনভলভ, রিস্ট জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে, আবার ডান হাতের যা দেখা যাচ্ছে যে এলবো জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে, অর্থাৎ সিমেট্রি নাই। তো একটা গ্রুপ আছে যে সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস, আর একটা গ্রুপ হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। সিমেট্রিক্যাল আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল এক্সাম্পল কি? সিমেট্রিক্যাল আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এসএলই। এটা পলি আর্থ্রাইটিস এবং সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। আর অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল এক্সাম্পল কি? ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিস গুলো আছে, সেগুলা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিসের ইনভলভমেন্ট। অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল এক্সাম্পল। ঠিক আছে? এরপরে আমরা নেক্সট আরেকটা গ্রুপে ভাগ করি, সেটা হচ্ছে যে প্রিডোমিনেন্টলি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট করতেছে নাকি প্রিডোমিনেন্টলি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট করতেছে। তাহলে দেখেন সবগুলাই কিন্তু আমরা ক্লিনিক্যালি ভাগ করতেছি। তাহলে কিছু কিছু আর্থ্রাইটিস আছে যেগুলা প্রিডোমিনেন্টলি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট করে, এবং কিছু কিছু আর্থ্রাইটিস আছে যেগুলা প্রিডোমিনেন্টলি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট করে। ঠিক আছে? এগুলার এক্সাম্পল কি? প্রিডোমিনেন্টলি যেগুলা লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট করে তার এক্সাম্পল হচ্ছে আমাদের এই সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলা, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, তারপরে ইনফ্লামেটরি বাউল ডিজিজ রিলেটেড আর্থ্রাইটিস, যেমন আলসারেটিভ ক্রনস ডিজিজের কারণে যে আর্থ্রাইটিসটা হয়, সেগুলা হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। এগুলার আরেক নাম হচ্ছে এসপিএ, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। এরা সাধারণত ইউজুয়ালি লার্জ জয়েন্ট গুলাকে ইনভলভমেন্ট করে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এসএলই এগুলা সাধারণত ইউজুয়ালি স্মল জয়েন্টকে ইনভলভমেন্ট করে। তাহলে দেখেন কতগুলো টার্ম এখানে আমরা ব্যবহার করতেছি। যে আমি যদি আবার প্রথম থেকে শুরু করি, দেখেন যে এটা পেরিআর্টিকুলার স্ট্রাকচারের কারণে পেইন, নাকি রেফার্ড পেইন, নাকি ইন্ট্রিনজিক জয়েন্ট পেইন। যখন আপনি দেখলেন যে ওই জয়েন্টের মুভমেন্টে কোনো প্রবলেম নাই, তার মানে হচ্ছে এটা রেফার্ড পেইন। যদি দেখতেছেন যে একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট সাইডে প্রবলেম হচ্ছে, বা ওই সাইডের অপোজিট ডিরেকশনে মুভমেন্ট করতে গেলে প্রবলেম হচ্ছে, তাহলে বুঝবেন যে এটা পেরিআর্টিকুলার স্ট্রাকচারের কারণে পেইন। আর যদি দেখা যায় যে অল ডিরেকশনে মুভমেন্ট করলে পেইন হচ্ছে, তাহলে বলবেন যে এটা ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজির কারণে পেইন। এখন ইন্ট্রিনজিক জয়েন্ট প্যাথোলজির পেইন গুলা দুইটা কারণে হইতে পারে। একটা হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হইতে পারে, একটা হচ্ছে নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হইতে পারে। ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, যেখানে মর্নিং স্টিফনেস থাকবে, রাতের বেলা ব্যথা বেশি হবে, কাজকর্ম করলে ব্যথা কমে যাবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সিগনিফিকেন্ট মর্নিং স্টিফনেস থাকবে। দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ সিগনিফিকেন্ট মর্নিং ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এরপরে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যখন আমরা গ্রুপে ঢুকে গেলাম, এরপরে আমরা এটাকে আবার আরো তিনটা সাব গ্রুপ করলাম। সাব গ্রুপ গুলা কি কি? একটা হচ্ছে মোনো আর্থ্রাইটিস, একটা হচ্ছে অলিগো আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে পলি আর্থ্রাইটিস। মোনো আর্থ্রাইটিসের আমরা ক্লাসিক্যাল এক্সাম্পল দিলাম যে এটা আপনার গাউট একটা হইতে পারে। অলিগো আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল এক্সাম্পল দিলাম হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। আর পলি আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল এক্সাম্পল দিলাম যে এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এসএলই। দিস আর দ্য এক্সাম্পল অফ পলি আর্থ্রাইটিস। এরপরে আমরা আরেকটা গ্রুপকে ভাগ করলাম যে প্রিডোমিনেন্টলি আপার লিম না প্রিডোমিনেন্টলি লোয়ার লিম। প্রিডোমিনেন্টলি লোয়ার লিম সাধারণত সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলো ইনভলভমেন্ট করে, আর প্রিডোমিনেন্টলি আপার লিম সাধারণত আরএ এবং এসএলই, এই দুইটা হচ্ছে প্রিডোমিনেন্টলি আপার লিম ইনভলভমেন্ট করে। এরপরে আমরা আরেকটা গ্রুপে ভাগ করলাম যে প্রিডোমিনেন্টলি লার্জ জয়েন্ট না প্রিডোমিনেন্টলি স্মল জয়েন্ট। প্রিডোমিনেন্টলি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট করে হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস যেগুলো আছে, সেগুলা হচ্ছে প্রিডোমিনেন্টলি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট করে। আর পলি আর্থ্রাইটিস যেগুলা আরএ এবং এসএলই, এগুলা সাধারণত ইউজুয়ালি স্মল জয়েন্ট গুলা ইনভলভমেন্ট করতে পারে, তবে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট করে, তবে প্রিডোমিনেন্টলি দে ইনভলভ দা স্মল জয়েন্ট। এরপরে আমরা আরেকটা টার্ম শিখলাম যে এটা সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল আমরা বললাম যে যদি লেফট সাইডে রিস্ট জয়েন্ট ইনভলভমেন্ট হয়, রাইট সাইডেরও যদি রিস্ট জয়েন্ট ইনভলভমেন্ট হয়, লেফট সাইডের যদি এলবো ইনভলভমেন্ট হয়, রাইট সাইডেরও যদি এলবো ইনভলভমেন্ট হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট। আর অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট বলি হচ্ছে যদি এক সাইডের রিস্ট জয়েন্ট ইনভলভমেন্ট হয়, আরেক সাইডের এলবো জয়েন্ট ইনভলভমেন্ট হয়, এক সাইডের হ্যান্ড জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে, আরেক সাইডের হ্যান্ড জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে না, সেগুলাকে আমরা বলি হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। ঠিক আছে? তো এইভাবে আমরা সাধারণত অ্যাপ্রোচ বেস আস্তে আস্তে করে আগাইতে থাকি যে একটা
জয়েন্ট পেইনকে আমরা কিভাবে ইভ্যালুয়েশন করব। এখন দেখেন, যখন আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা জয়েন্ট পেইনের বর্ণনা দিবেন, তখন সেই বর্ণনাটা কিরকম হবে? সেই বর্ণনা দেখেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা কি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এই পেশেন্টটার ইনফ্লামেশনের সিগনিফিকেন্ট যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো থাকবে। যেমন এই পেশেন্টটা রাতে বেশি ব্যথা হবে, সকালবেলা মর্নিং স্টিফনেস থাকবে, ঘুম থেকে ওঠার পরে ব্যথা বেশি হবে, কাজকর্ম করলে ব্যথা কমে যাবে, ঠিক আছে। তারপরে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা হচ্ছে পলিআর্থ্রাইটিস। এটা প্রিডোমিনেন্টলি হচ্ছে স্মল জয়েন্ট ইনভলভমেন্ট করে, প্রিডোমিনেন্টলি আপার লিম ইনভলভমেন্ট করে, এবং ইউজুয়ালি হচ্ছে এটা একটা সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। তো এই বর্ণনা যখন আপনি দিবেন একটা পর একটা, তখন আমি বুঝবো যে আপনি আমার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলতেছেন, ঠিক আছে। তাহলে যে একটা পেশেন্ট নি জয়েন্ট পেইন করতেছে বা হাত রিস্ট জয়েন্ট পেইন করতেছে বা অন্য কোনো জয়েন্ট পেইনের আপনি বর্ণনা যখন দিচ্ছেন, তখন আপনি বলবেন যে এই জয়েন্ট পেইনটা যে দিনের বেলা কমে, রাত্রে বেলা বেশি হয়, এর সাথে জ্বর থাকে পেশেন্টের সাথে, সিগনিফিকেন্ট মর্নিং স্টিফনেস থাকে, ইট ইনভলভস bilaterally, symmetrically, predominantly involves the upper limbs and predominantly involves the small joint. হিস্ট্রিতে যখন আপনি এই কথাগুলো বলবেন, তখন আমি ধরে নিব যে আপনি আমাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে বলতে চাচ্ছেন, ঠিক আছে। আবার যখন আপনি বলবেন যে না, এটা একটা প্রিডোমিনেন্টলি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, বাট এটার সাথে ব্যাক পেইন আছে, কোমরে ব্যথা আছে, রাত্রেবেলা বেশি হয়, সকালবেলা কাজকর্ম করলে এটা কমে যায়, সিগনিফিকেন্ট মর্নিং স্টিফনেস আছে, প্রিডোমিনেন্টলি লোয়ার লিম ইনভলভমেন্ট করছে, প্রিডোমিনেন্টলি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট করছে, ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে, অলিগো আর্টিকুলার ইনভলভমেন্ট, তখন আমি বুঝবো যে আপনি আমাকে সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিস গ্রুপটা আছে সেই গ্রুপটার কথা বুঝাইতে চাচ্ছেন, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা হিস্ট্রি এর মাধ্যমে একটা পেশেন্টের জয়েন্ট পেইনকে নিয়ে অ্যাপ্রোচ করবো আর কি, ঠিক আছে। এরপরে আসেন যে আমাদের আর কি কি মোনো আর্টিকুলার ইনভলভমেন্ট আছে আর পলি আর্টিকুলার ইনভলভমেন্ট আছে, এগুলো সম্পর্কে আমরা আরেকটু ধারণা নিই আর কি। আমি আপনাদেরকে মোনো আর্থ্রাইটিসের একটা ক্লাসিক্যাল এক্সাম্পল বললাম হচ্ছে গাউট। হ্যাঁ, এই গাউট ছাড়াও কিন্তু মোনো আর্টিকুলারের আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। যেমন ধরেন যে সেপটিক আর্থ্রাইটিস, অর্থাৎ একটা জয়েন্টে যদি কোনো ইনফেকশন হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। এই সেপটিক আর্থ্রাইটিসও কিন্তু একটা মোনো আর্থ্রাইটিসের উদাহরণ। হেমার্থ্রোসিস, অর্থাৎ একটা জয়েন্টে আপনি আঘাত পেলেন, আঘাত করার কারণে ওই জয়েন্টের মধ্যে ব্লিডিং হলো, ব্লিডিং হওয়ার কারণে জয়েন্টটা ফুলে গেল, হেমার্থ্রোসিস বলা হয়। এটাও কিন্তু একটা মোনো আর্থ্রাইটিসের উদাহরণ, ঠিক আছে। এরপরে হচ্ছে গাউটের সাথে সাধারণত আরেকটা পিটি জিনিস থাকে, সেটা হচ্ছে সিউডো গাউট, ঠিক আছে। এই গাউট এবং সিউডো গাউট যখন আমরা আলোচনা করব, তখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত বলবো যে এগুলা ক্রিস্টাল ইনডিউস আর্থ্রোপ্যাথি। ক্রিস্টাল ইনডিউস আর্থ্রোপ্যাথি, যেমন লবণ বা চিনির দানা, এগুলা কি একটা ক্রিস্টাল, এইরকম কিছু ইউরিক অ্যাসিড বা ক্যালসিয়াম পাইরোফসফেট কিছু ক্রিস্টাল থাকে, সেই ক্রিস্টাল ইনডিউস কিছু আর্থ্রাইটিস হয়, এগুলাকে বলা হয় হচ্ছে গাউট, সিউডো গাউট। আবার এই যে সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিস গুলা আছে, আমরা বললাম যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলা ইউজুয়ালি হচ্ছে অলিগো আর্থ্রাইটিস, বাট দে মে অলসো প্রেজেন্ট উইথ মোনো আর্থ্রাইটিস, অথবা এটা পলি আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে। দে ইউজুয়ালি প্রেজেন্ট উইথ অলিগো আর্থ্রাইটিস, বাট দে মে প্রেজেন্ট উইথ মোনো আর্থ্রাইটিস অর পলি আর্থ্রাইটিস। তো যখন আপনাকে মোনো আর্থ্রাইটিসের কারণ লিখতে বলা হবে, তখন আপনি কি কি কারণ লিখবেন? তখন আপনি লিখলেন 1 নম্বর হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট, হেমার্থ্রোসিস, তারপরে হচ্ছে সেরোনেগেটিভ যে মোনো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, অর্থাৎ সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিস গুলো আছে তার মোনো আর্টিকুলার প্রেজেন্টেশন হইলেও আপনার কাছে এরকম মোনো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আরো কিছু কিছু লেস কমন কারণ আছে, যেমন টিউবারকুলোসিস। আমাদের দেশে কিন্তু টিউবারকুলোসিসও কিন্তু জয়েন্টে প্রচুর পরিমাণে টিউবারকুলোসিস হয়। টিউবারকুলোসিস ক্যান অলসো প্রেজেন্ট উইথ মোনোআর্থ্রাইটিস। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত লিউকেমিয়া নিয়েও, সাধারণত লিউকেমিয়া বা অস্টিওমাইলাইটিস এগুলা হলেও কিন্তু আপনার মোনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আবার বললাম যে যেগুলা পলিআর্থ্রাইটিস আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটাও কিন্তু আপনার কাছে ইনিশিয়ালি মোনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং পরবর্তীতে আপনার কাছে এটা অলিগো আর্টিকুলার হয়ে সে পলিআর্টিকুলার প্রেজেন্টেশন দিতে পারে আর কি, ঠিক আছে। এগুলা কোনোটাই একটার সাথে ফিক্সড এক্সাম্পল না। বলা হচ্ছে যে প্রিডোমিনেন্টলি কেউ হচ্ছে পলিআর্টিকুলার, প্রিডোমিনেন্টলি কেউ হচ্ছে মোনোআর্টিকুলার, প্রিডোমিনেন্টলি কেউ হচ্ছে
অলিগো আর্টিকুলার। একেবারে যে 100% হার্ড এন্ড ফিক্সড যে না অলিগো আর্টিকুলার এ শুধু 2 থেকে 4টা জয়েন্ট ইনভলভমেন্ট করবে আর এর বাইরে জয়েন্ট ইনভলভমেন্ট করবে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ শুরুতে সে মনো আর্টিকুলার থাকতে পারে, একটা জয়েন্ট ইনভলভমেন্ট করতে পারে, পরে আস্তে আস্তে আরো 2টা 3টা 4টা এরকম জয়েন্ট ইনভলভমেন্ট করতে পারে, এবং এরপরে দেখা গেল যে 5-এর অধিক জয়েন্ট ইনভলভমেন্ট করে ফেলতেছে। তো এই জন্য কোনটাই একদম হার্ড এন্ড ফিক্স ফার্স্ট না। ক্লিনিক্যালি আমরা সাধারণত ধরে নেই যে মনো আর্টিকুলার হইলে আমরা এই জয়েন্ট গুলা ইনভলভমেন্ট হবে, আর অলিগো আর্টিকুলার হলে সাধারণত এই আর্থ্রাইটিসটা হবে, পলি আর্টিকুলার হলে সাধারণত এই আর্থ্রাইটিস গুলো হবে। এগুলোর মধ্যে ব্যতিক্রমও আছে, তবে প্রিডোমিনেন্টলি হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা যদি মনো আর্থ্রাইটিসের এক্সাম্পল দেই, মনো আর্থ্রাইটিসের এক্সাম্পলের ভিতরে 1 নম্বরে আমরা দিব হচ্ছে গাউট, 2 নম্বরে হচ্ছে সিউডো গাউট, সেপটিক আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে হেমার্থ্রোসিস, তারপরে মনো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ অলিগো আর্থ্রাইটিস, মনো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে। তারপরে হচ্ছে টিউবারকুলোসিস, অস্টিওমাইলাইটিস, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে লিউকেমিয়া। দিস আর দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ মনো আর্থ্রাইটিস, ঠিক আছে। ঠিক একই রকম অলিগো আর্থ্রাইটিসেরও ক্লাসিক্যাল এক্সাম্পল যদি আমরা দেই, তো অলিগো আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে এই যে সেরোনেগেটিভ যেগুলো আর্থ্রাইটিস বললাম, এই সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলো সবগুলাই হচ্ছে অলিগো আর্থ্রাইটিসের ক্লাসিফিকেশন। সেরোনেগেটিভ আর্থ্রাইটিস কি কি আছে আমার? অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, আলসারেটিভ কোলাইটিস রিলেটেড আর্থ্রাইটিস বা ক্রনস ডিজিজ রিলেটেড আর্থ্রাইটিস, দে অল আর অলিগো আর্থ্রাইটিস। আবার আরেকটা আপনি বলতে পারেন যে অলিগো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ পলিআর্থ্রাইটিস লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এসএলই, দে মে অলসো প্রেজেন্ট অ্যাজ এ অলিগো আর্টিকুলার ম্যানিফেস্টেশন। অলিগো আর্টিকুলার ম্যানিফেস্টেশন নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে আর কি। এবার আসেন হচ্ছে পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিসের কি কি কারণ আছে? এক্সাম্পল গুলো আরেকবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সেরোনেগেটিভের এক্সাম্পল গুলো আরেকবার একটু বলবেন প্লিজ। সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল এক্সাম্পল গুলো হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস এবং আইবিডি রিলেটেড আর্থ্রাইটিস। আইবিডি রিলেটেড আর্থ্রাইটিস হচ্ছে এটার ভিতরে 2টা আছে, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ, ঠিক আছে। আর আরেকটা খুব রেয়ারলি এটার ভিতরে নিয়ে আসা হয়, সেটাকে বলা হয় হচ্ছে বেসেটস একটা ডিজিজ আছে। এটা আপনাদের মনে রাখার দরকার নেই, আপনাদের 5th ইয়ারের জন্য অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস আর হচ্ছে আইবিডি রিলেটেড আর্থ্রাইটিস, যেটার মধ্যে 2টা আছে, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ। দিস আর দ্য এক্সাম্পল অফ অলিগো আর্থ্রাইটিস। দে মে অলসো প্রেজেন্ট অ্যাজ মনো আর্থ্রাইটিস হিসেবে কিন্তু তারা প্রেজেন্ট করতে পারে। অতএব মনো আর্থ্রাইটিসের যখন কারণ লিখবেন তখন কিন্তু লিখবেন আপনারা যে মনো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ অলিগো আর্থ্রাইটিস লাইক অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস, ওখানেও দেখবেন যে আপনার 4-5টা কারণ বের হয়ে গেল, ঠিক আছে। আর পলি আর্টিকুলার এর এক্সাম্পল হচ্ছে, মানে ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে এসএলই, তারপরে সিস্টেমিক স্ক্লেরোসিস। দিস আর দা হচ্ছে ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে আপনার পলিআর্থ্রাইটিসের উদাহরণ। আর এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস এবং ভাইরাল যে সমস্ত আর্থ্রাইটিস গুলো হয়, কিছু কিছু ইনফেকশন, ভাইরাল ইনফেকশন আছে যেগুলো আপনার আর্থ্রাইটিস করে, যেমন হেপাটাইটিস বি, সি, মামস, মিজেলস। হ্যাঁ, দিস ক্যান কজেস ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ঠিক আছে। দিস আর দ্য এক্সাম্পল অফ পলিআর্থ্রাইটিস। তো এখানে আমরা আরেকটা জিনিস একটু মনে রাখি, সেটা হচ্ছে যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস গুলার ইউজুয়ালি কিন্তু ইনফ্লামেশনের ডিউরেশন মোর দেন 6 উইকস হওয়ার লাগে। কারণ 6 উইকস এর নিচে যদি কোনো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস প্রেজেন্ট করে, ইউজুয়ালি সেগুলাকে আমরা সাধারণত ভাইরাল আর্থ্রাইটিস হিসেবে ইউজুয়ালি লেবেল করি। যদিও ক্লাসিক্যাল প্রেজেন্টেশন থাকে, কিন্তু আমরা এগুলাকে ভাইরাল আর্থ্রাইটিস ফার্স্ট চিন্তা করি, কারণ ভাইরাল আর্থ্রাইটিস গুলা ইউজুয়ালি 6 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিটলি কিওর হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ইনফ্লামেটরি যে সমস্ত আর্থ্রাইটিস আছে, যেমন আরএসএলই বলেন, তারপরে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস, এগুলা ইউজুয়ালি সাধারণত 6 সপ্তাহের মধ্যে কিন্তু ভালো হয়ে যায় না। এই জন্য আমরা হিস্ট্রির সময় আরেকটা যোগ করি যে এটা মোর দেন 6 উইকস, 6 উইকস এর বেশি এটা ডিউরেশন আছে। এই কথাটা কিন্তু আমরা এই শব্দটা যোগ করি, কারণ 6 উইকস এর নিচে ইউজুয়ালি সাধারণত ভাইরাল আর্থ্রাইটিস গুলো প্রেজেন্ট করতে পারে, এবং এই ভাইরাল আর্থ্রাইটিস গুলো 6 সপ্তাহের মধ্যে সেলফ লিমিটিং হয়
হ্যাঁ, সাধারণত অন্য কোনো ওষুধপত্র বা তেমন কোনো পেইন কিলার ছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না আর কি। তবে সবসময় যে ভাইরাল আর্থ্রাইটিস 6 সপ্তাহের মধ্যেই রিজলভ হয়ে যাবে এমন না। রেয়ারলি কিছু কিছু ভাইরাল আর্থ্রাইটিস অনেক দীর্ঘ সময় ধরে পারসিস্ট করে, যেমন চিকুনগুনিয়ার ক্ষেত্রে আর্থ্রাইটিসটা অনেক দীর্ঘমেয়াদী সময় পারসিস্ট করে আর কি। তবে এগুলা মানে রেয়ার এক্সাম্পল। ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে যে ভাইরাল আর্থ্রাইটিস গুলা ইউজুয়ালি 6 সপ্তাহের মধ্যে রিজলভ করে, আর ইনফ্লামেটরি আর্থ্রাইটিস গুলা পারসিস্ট করে মোর দেন 6 উইকস ইয়ে করে আর কি, ডিউরেশনের বেশি সময় ধরে পারসিস্ট করে আর কি। তো এই জন্য আমরা যখন একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে, তখন আমরা তো ক্লিনিক্যাল হিস্ট্রিটা নেই। হিস্ট্রি নেওয়ার পাশাপাশি এটা চেষ্টা করি যে এখানে কোনো ভাইরাল আর্থ্রাইটিসের কোনো ম্যানিফেস্টেশন আছে কিনা বা ভাইরাল ইনফেকশনের কোনো ইতিহাস আছে কিনা, সেগুলো সাধারণত আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি আর কি। আর যদি সাথে আমার ক্লাসিক্যালি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসএল এর ম্যানিফেস্টেশন থাকে এবং আমার অন্যান্য ইনভেস্টিগেশন ফিট করে, সেক্ষেত্রে আমার কিন্তু 6 সপ্তাহে কম সময় হইলেও আমরা এটাকে তখন আবার ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হিসেবে লেবেল করি। এটা হচ্ছে সিচুয়েশন ডিমান্ড। হ্যাঁ, সিচুয়েশন ডিমান্ড। ধরেন যে আপনার একটা আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, যেটা একটা বাইল্যাটারাল সিমেট্রিক্যাল স্মল জয়েন্ট ইনভলভমেন্ট করছে এবং সাথে ডিফর্মিটি আছে, ঠিক আছে, অলরেডি ডিফর্মিটি ডেভেলপ করে গেছে। এই ডিফর্মিটি তো ভাইরাল আর্থ্রাইটিস ডেভেলপ করবে না। তখন এটা 6 সপ্তাহের কম সময় হইলেও কিন্তু আমাদেরকে ওইটাকে তখন রিউমাটয়েড আর্থ্রাইটিস হিসেবে লেবেল করতে হবে আর কি। ঠিক আছে, তখন কিন্তু আবার এটাকে ধরে নেওয়া যাবে না যে না 6 সপ্তাহ হয় নাই, আমি এখন এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলতে পারবো না, এটাকে আমাকে ভাইরাল আর্থ্রাইটিস বলতে হবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে আর কি। তো আজকে মনে হয় এই পর্যন্ত থাক, এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করেন। ঠিক আছে, অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ জয়েন্ট পেইন, কিভাবে আমরা একটা জয়েন্ট পেইন নিয়ে আসলে একটা পেশেন্টকে আলোচনা করব বা ইভালুয়েশন করব, সেভাবে আমরা সাধারণত একটু মনে রাখি আর কি। ঠিক আছে, তাহলে জয়েন্ট পেইন নিয়ে আসলে প্রথমে আমরা চেষ্টা করব যে এটা পেরিআর্টিকুলার পেইন নাকি রেফার্ড পেইন নাকি ইন্ট্রিনজিক জয়েন্টের কারণে পেইন। এই তিনটা জিনিস আলাদা করার পরে তারপরে আমরা ঢুকবো যে এটা ইনফ্লামেটরি নাকি নন ইনফ্লামেটরি। এই দুইটা যখন আমাদের আলাদা হয়ে যাবে, এরপরে আমরা চেষ্টা করব যে এটা ইনফ্লামেটরি হইলে এটা মোনোআর্টিকুলার নাকি অলিগোআর্টিকুলার নাকি পলিআর্টিকুলার। এরপরে আমরা চেষ্টা করব এটা কি সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল। এরপরে আমরা দেখবো এটা প্রিডমিনেন্টলি আপার লিম নাকি এটা প্রিডমিনেন্টলি লোয়ার লিম ইনভলভমেন্ট করছে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে এটা কি 6 সপ্তাহের কম সময় নাকি এটা সব 6 সপ্তাহের বেশি সময়। ঠিক আছে, জি স্যার। কারো কোনো প্রশ্ন? सर सेरो नेगेटिव केना बोला होय? হ্যাঁ, सेरो नेगेटिव केना बोला होय? ও why we called it seronegative? जी सर। আচ্ছা, সেরোনেগেটিভ এটার বলার কারণ হচ্ছে যে ক্লাসিক্যালি এই সমস্ত আর্থ্রাইটিসের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসটাকে ইউজুয়ালি একটা ক্লাসিক্যাল আর্থ্রাইটিস হিসেবে ধরা হয়। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের আমরা সাধারণত দুইটা সেরোলজিক্যাল টেস্ট করি, ইম্পর্টেন্ট দুইটা সেরোলজিক্যাল টেস্ট করি। একটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর, আর একটা হচ্ছে ACPA। হ্যাঁ, একটা টেস্ট আছে, বা অ্যান্টি CCP অ্যান্টিবডি। ঠিক আছে, ACPA অ্যান্টি CCP অ্যান্টিবডি বা অ্যান্টি সাইটোলিনেট পেপটাইড অ্যান্টিবডি। এই দুইটা অ্যান্টিবডি ইউজুয়ালি সাধারণত এই আর্থ্রাইটিস গুলা, এই যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এবং IBD রিলেটেড আর্থ্রাইটিস, এই আর্থ্রাইটিস গুলাতে এই দুইটা টেস্ট ইউজুয়ালি নেগেটিভ থাকে। ঠিক আছে, নেগেটিভ থাকলে এটার নাম হয়ে যায় হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। ঠিক আছে, আবার রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও এই টেস্টগুলো আমরা করি। এই টেস্টগুলা রিউমাটয়েড আর্থ্রাইটিসও যদি নেগেটিভ হয় তাহলে তার নাম হয়ে যায় হচ্ছে সেরোনেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে সেরো পজিটিভ একটা টার্ম আছে, সেরো নেগেটিভ একটা টার্ম আছে। এই সেরো পজিটিভ এবং সেরো নেগেটিভ এই টার্মটা ইউজুয়ালি বলা হয় হচ্ছে এই রিউমাটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টি CCP বা ACPA অ্যান্টিবডির পজিটিভ এবং নেগেটিভিটির উপর ভিত্তি করে আমরা সাধারণত এটা সিদ্ধান্ত নিই। সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলোতে ইউজুয়ালি RA এবং অ্যান্টি CCP অ্যান্টিবডি, এবং SL এর ক্ষেত্রে আমরা আরেকটা টেস্ট করি ANA। এই তিনটা জিনিস নেগেটিভ থাকে। এই তিনটা জিনিস নেগেটিভ থাকে বলেই এদেরকে বলা হয় হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। আর কারো কোনো প্রশ্ন? বুঝতে পারছেন সবাই? মুস্তাকিম, খুব কঠিন হয়ে গেল নাকি? না স্যার।
বুঝতে পারছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এর ফাঁকে আপনারা একটু বইটা পড়ে নেবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে জাস্ট একটা গ্রস গাইডলাইন দিলাম যে আমরা কিভাবে আসলে অ্যাপ্রোচটা করব আর কি। হ্যাঁ, কিভাবে অ্যাপ্রোচটা করব। কজোলজি গুলো আরো কিছু কজোলজি আছে যেগুলা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, বাট আমি যেগুলা কজোলজি বললাম সেগুলা হচ্ছে মোটামুটি প্রিডমিনেন্টলি এই জিনিসগুলা, ঠিক আছে? স্যার অস্টিওআর্থ্রাইটিসটাও কি পলিআর্থ্রাইটিস হতে পারে? অস্টিওআর্থ্রাইটিসটা পলিআর্টিকুলার পলিআর্থ্রাইটিস হতে পারে, অস্টিওআর্থ্রাইটিসটা মনোআর্থ্রাইটিস হিসেবে প্রেজেন্ট করতে পারে, এটা অলিগোআর্থ্রাইটিস হিসেবেও প্রেজেন্ট করতে পারে, স্যার ঠিক তাহলে আছে? আমরা যে যেমন rheumatic অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য fever-এ- নি, আরো শুধু হ্যাঁ বলেন বলেন। স্যার আমরা যে মানে রিউমেটিক ফিভার যে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস করছিলাম, স্যার এটাও কি মাইগ্রেটরি হতে পারে অস্টিওআর্থ্রাইটিসটা? না, মাইগ্রেটরি শব্দটা শুধুমাত্র স্পেসিফিক টু রিউমেটিক ফিভার। জি স্যার, জি স্যার। শুনেন, এই দুইটা জিনিস আপনারা কখনোই গুলাই ফেলেন না। রিউমেটিক ফিভার এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস দুইটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, রিউমেটিক ফিভার ইজ এ ডিজিজ অফ হার্ট দ্যাট লিকস দ্য জয়েন্ট। এটা হার্টের ডিজিজ। রিউমেটিক ফিভার একটা হচ্ছে ডিজিজ অফ হার্ট, এটা জয়েন্টকে লিকিং করে। লিকিং করা মানে হচ্ছে চাটা। হ্যাঁ, যে জয়েন্টকে শুধুমাত্র সে একটু লিক করে আর কি। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে এই যে প্রিডমিনেন্টলি ডিজিজ অফ জয়েন্ট, এটারও এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হিসেবে হার্ডার ম্যানিফেস্টেশন আছে। এই দুইটাকে আপনারা এক করিয়েন না। হ্যাঁ, রিউমেটিক ফিভার ইজ এ ডিজিজ অফ হার্ট এন্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা হচ্ছে ডিজিজ অফ মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের একটা ডিজিজ। এবং রিউমেটিক ফিভারের যে জয়েন্ট পেইনটা হয় সেটা মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস হইতে পারে। এটা মোনো আর্থ্রাইটিসও হইতে পারে, অলিগো আর্থ্রাইটিসও হইতে পারে, পলিআর্থ্রাইটিস। তবে ইউজুয়ালি সাধারণত মাইগ্রেটরি অলিগো থেকে পলিআর্থ্রাইটিস হয়, কারো কারো ক্ষেত্রে মোনো আর্থ্রাইটিসও হয়। জি স্যার। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার স্যার সেরো পজিটিভ আর সেরো নেগেটিভের মধ্যে কি স্যার এমন হয় যে হচ্ছে সেরো পজিটিভ মানে আর্থ্রাইটিস যাদের থাকে তাদের হচ্ছে অ্যাসোসিয়েটেড অন্য কোনো ডিজিজ থাকে? যাদের সেরো পজিটিভ, যাদের সেরো পজিটিভ আর্থ্রাইটিস থাকে তাদের কি অন্য কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে, সেটার জন্য কি সেরো পজিটিভ হয় নাকি স্যার এটা এমনিতেই? না না না, অন্য কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ। একটা বিষয় সবসময় মনে রাখবেন যে এগুলা হচ্ছে অটো ইমিউন। ম্যাক্সিমাম এই রিউমাটোলজির যে ডিজিজ গুলো আমরা আলোচনা করি, আর এ সেরি বলেন, তারপরে এই সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, এই ম্যাক্সিমাম এগুলা হচ্ছে মানে এদের ভিত্তি হচ্ছে কিন্তু অটো ইমিউনিটি, অর্থাৎ বডির নিজস্ব সেলগুলা, নিজের যে ইমিউন সিস্টেমের যে সেলগুলো আছে তারা নিজের সেলগুলাকে ডিস্ট্রাকশন করতে, ম্যাক্সিমাম গুলাই হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। তবে এইগুলোর সাথে যে অ্যাসোসিয়েশন থাকে, যে একটা অটো ইমিউনো এই ধরনের কোনো ডিজিজ থাকলে সাধারণত এর সাথে আরো অন্য অটো ইমিউনো ডিজিজের অ্যাসোসিয়েশন থাকে, ঠিক আছে? তার মানে এই না যে অন্য অ্যাসোসিয়েশন আছে বলেই এগুলা সেরোনেগেটিভ। কথা বুঝতে পারছেন? জি স্যার। যেমন একটা পেশেন্টের এসএলইর সাথে এই পেশেন্টের কিন্তু কনকমিনেন্ট সিস্টেমিক স্ক্লেরোসিসও থাকতে পারে, সাথে জগরেনও থাকতে পারে, সাথে ডার্মাটোমায়োসাইটিস থাকতে পারে, পলিমায়োসাইটিসও থাকতে পারে, একসাথে 4-5টা রোগ থাকতে পারে। সেগুলোর নাম আবার আলাদা, ওগুলো আমি বলি নাই, ওগুলো আমি নেক্সট ক্লাসে বলবো। যেমন মিক্সড কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, এখানে সিস্টেমিক স্ক্লেরোসিস আছে, আরএ আছে, এসএলই আছে, ডার্মাটোমায়োসাইটিস আছে, 4টা কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার একসাথে আছে। আবার আরেকটা টার্ম আছে হচ্ছে ওভারল্যাপ সিনড্রোমে আমরা সাধারণত এসএলইর সাথে সিস্টেমিক স্ক্লেরোসিস এই দুইটা ওভারল্যাপিং থাকে। দ্যাট ডাজন্ট মিন যে এখানে সেরো পজিটিভ বা সেরো নেগেটিভের সাথে এটার কোনো সম্পর্ক নাই। সেরো নেগেটিভ বা সেরো পজিটিভের সাথে 3টা কথার সম্পর্ক। একটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি এবং এএনএ। এই 3টা জিনিস যদি আমাদের নেগেটিভ থাকে তাহলে আমরা বলি হচ্ছে সেরো নেগেটিভ, আর এই 3টা জিনিসের যে কোনো একটা যদি পজিটিভ থাকে তাহলে সেটার নাম হয়ে যায় ইউজুয়ালি সাধারণত সেরো পজিটিভ আর কি, ঠিক আছে? জি স্যার। অলিগো আর্থ্রাইটিস যেটা আমরা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বা এসপিএ বলতেছি, এই এসপি এর ক্ষেত্রে এই 3টা জিনিসই নেগেটিভ থাকবে। আরএও নেগেটিভ থাকবে, অ্যান্টিসিসিপি নেগেটিভ থাকবে এবং আপনার এএনএও নেগেটিভ থাকবে। এই 3টা হচ্ছে এর। যখন আমরা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস পড়বো তখন দেখবেন যে এই সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের কিছু ক্লাসিক্যাল ক্লিনিক্যাল ফিচার আছে, তার ভিতর হচ্ছে এই 3টা কথা আপনাকে বলতে হবে যে আরএ নেগেটিভ হইতে হবে, অ্যান্টিসিসিপি নেগেটিভ হইতে হবে, এএনএ নেগেটিভ হইতে হবে, প্রিডমিনেন্টলি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট করতে হবে, অলিগো আর্টিকুলার হইতে হবে, এবং এটা হচ্ছে আপনার অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি অলিগো আর্টিকুলার দ্যাট হ্যাভ নেগেটিভ আরএ, নেগেটিভ অ্যান্টিসিসিপি এন্ড নেগেটিভ এএনএ টেস্ট। এগুলা হচ্ছে এই অলিগো আর্থ্রাইটিস কি বলে আপনার সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের ক্লাসিক্যাল বৈশিষ্ট্য।
একটা বক্স দেখবেন ডেভিডসনে আছে সুন্দর করে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে। এই ক্যারেক্টারিস্টিক ফিচারের ভিতরে এই কয়েকটা কথা দেখবেন যে লেখা আছে, এর পাশাপাশি আরো কিছু কথা লেখা আছে, তবে এই কয়েকটা হচ্ছে প্রিডোমিনেন্ট কথা আর কি। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন? ফুয়াদ, ফুয়াদ কি ঘুমায় গেছে? জি না স্যার। স্যার একটা আমার একটা মানে ইয়া ছিল, রিকোয়েস্টের মতো ছিল স্যার, যদি কোনো ভিজুয়াল ক্লু থাকতো সাথে স্যার তাহলে স্যার একটু ভালো 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 হতো মনে হয় আমার জন্য স্যার। আমার কোঅর্ডিনেট করতে একটু সমস্যা হয়েছে, যেমন মানে কোনো স্লাইড বা স্যার কোনো হোয়াইট বোর্ডে কোনো লেখা, কারণ স্যার আমরা তো আপনাকেও দেখতে পাচ্ছি না, তো স্যার মানে আমার একটু বুঝতে সমস্যা চাইলে হয়েছে। আমার ভিডিওটা আমি অন করতে পারি, সেটা সেটা ইয়ে না আর কি, ঠিক আছে। আর স্লাইড আসলে আমি ইচ্ছাকৃত ভাবে রাখিনি, স্লাইড এটা আমার আছে কিন্তু আমি আজকে স্লাইডটা ইচ্ছাকৃত ভাবে রাখিনি, ঠিক আছে। স্লাইড ইচ্ছাকৃত ভাবে না রাখার পেছনে একটা কারণ হচ্ছে আপনারা যাতে আমার কথাগুলো শুনেন, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই জন্য আমি স্লাইডটা রাখি নাই। হ্যাঁ, কখনো আমি স্লাইড দিব না যে তা না, ঠিক আছে। আজকে যাতে আপনারা আমার কথাগুলো শুনেন মনোযোগ সহকারে, এই জন্যই আমি স্লাইড কিন্তু রাখিনি, ঠিক আছে। তো এরপরে আমি স্লাইড দিব, কম্বিনেশন করেই ক্লাস নেব, কখনো স্লাইড দিব কখনো স্লাইড দিব না, ঠিক আছে। জি ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।